বিদায় বেলায় বেঁচে থাকতে চাইলেন, তা আরো হতাশা ব্যক্ত। গত 1 বছর যাবৎ কোভিড পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্র সরকার কি করেছেন, রাজ্য সরকার কি করেছেন, সেটা প্রত্যেকের জানা। দুদিন আগে পর্যন্ত 13 কোটি বেশি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিনেট করা হয়েছে ভারতবর্ষে, যেটা বিশ্বের সামনে একটা নজির। আন্তর্জাতিক আঙিনায় প্রত্যেকে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কোভিড ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট একটা বড় বিষয়। সেখানে ইন্টারন্যাশনাল কন্ট্রাকচুয়াল কিছু অব্লিগেশনস আছে। তার জন্য 3.5 কোটি ভ্যাকসিন বিদেশের বিভিন্ন প্রথম বিশ্বের দেশকে পাঠাতে হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেগুলো আছে ভারত এর পাশে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, তাদেরও 1.5 কোটি ভ্যাকসিন আমরা সহযোগিতার হিসাবে পাঠিয়েছি। কিন্তু মানুষের মনের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা হলো শুরু থেকেই। নিঃসন্দেহে পরিস্থিতি ভয়াবহ, নিঃসন্দেহে একটা আতঙ্কের বাতাবরণ আগে থেকে তৈরি হয়েছে, কিন্তু সেটা প্রতিহত করবার দায়িত্ব বা প্রশমিত করবার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্য সরকারের থাকে এবং সেক্ষেত্রে অন্য দলের সহযোগিতার প্রয়োজন আছে। যেভাবে মানুষকে বলা হলো যে 64% ভ্যাকসিন বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, মোদি মেড করোনা, আজকে তাতে পশ্চিমবঙ্গের কতটা সুরাহ হলো আমার জানা নেই। এই সরকার গত 1 বছরে কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য কি পদক্ষেপ নিয়েছেন এবং কেন্দ্রীয় সরকার কি করেছেন প্রত্যেকের জানা। গতবারের কোভিড আবহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে নিয়ে একযোগে কোভিড মোকাবেলা করেছিলেন এবং সারা ভারতবর্ষের মানুষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এই ইউনিক ম্যানিফেস্টেশন তারা দেখতে পেয়েছেন এবং প্রত্যেকেই এটাকে প্রশংসা করেছেন। পরবর্তী ক্ষেত্রে করোনার দ্বিতীয় ঢেউ সর্বত্র আছড়ে পড়েছে। আমাদের রাজ্য সরকার আগে থেকে জানতেন, তারা ফেব্রুয়ারি মাসে চিঠি দিয়েছিলেন, কিন্তু তারা এখানে কোভিড বেডের সংখ্যা কমিয়ে দিয়েছে। কোয়ারেন্টাইন সেন্টার কোথায়, সেফ হোমের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা করেছে? যদিও আমি আবার বলছি, এই মুহূর্তে কেন্দ্র রাজ্যের সংঘাতের প্রয়োজন নেই, এটা রাজনীতি করার বা ব্যক্তিগত দোষারোপ করবার সময় নয়। সংঘবদ্ধভাবে রাজনৈতিক রংটাকে একটু দূরে সরিয়ে রেখে এই পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন আছে। কিন্তু লাগাতার সংবাদ মাধ্যমের একাংশ এবং শাসক দল পরিকল্পিতভাবে যেভাবে সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র সরকারের কোর্টে ঠেলতে চাইছে, কারণে অকারণে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন। তারা বলে চলেছেন বাইরে থেকে লোক এনে পশ্চিমবঙ্গে কোভিড ছড়িয়ে দেওয়া হবে। এই কথা বারবার বলে পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকরা আছেন, যারা বিভিন্ন রাজ্যে কর্মরত, পশ্চিমবঙ্গের এত ছাত্রছাত্রী আছেন যারা বিভিন্ন জায়গায় পড়াশুনো করছেন, বহু মানুষ পেশাগত কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছেন। ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা। 14,62,000 ছেলেমেয়ে আজকে ব্যাঙ্গালোর শহরে কাজ করছেন। আজকে তাদের ভবিষ্যৎকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন, তাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। পশ্চিমবঙ্গে ভাষা ভিত্তিক রাজনীতি কোনোদিন ছিল না, কিন্তু এই প্রথম নির্বাচন যেখানে সম্পূর্ণভাবে বাংলাভাষী হিন্দিভাষীর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা। পশ্চিমবঙ্গে বহিরাগত নাম করে কোনোদিন উগ্র প্রাদেশিকতার রাজনীতি চলেনি, পশ্চিমবঙ্গে আজকে সেই রাজনীতি করে দেওয়া হলো। আমি জানি না এর থেকে সুফল কারা পাবেন বা পশ্চিমবঙ্গের মানুষ কতটা প্রভাবিত হয়েছেন। আগামী 2রা মে ইভিএম বক্সে তার প্রতিফলন ঘটবে। কিন্তু যেভাবে গত 3 মাস যাবৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কোভিড সম্পর্কিত কোনো আলোচনা নেই, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে অক্সিজেন কি অবস্থায় আছে, যারা অক্সিজেন নিয়ে দোষারোপ করছেন, স্কারসিটি সমস্ত জায়গায় আছে, কিন্তু পশ্চিমবঙ্গের চাহিদা কি, রিকোয়ারমেন্ট কি, এ নিয়ে কোনোদিন রাজ্য সরকার গত 3 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে জানায়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হলো, একদিকে বলছেন বিজেপির বহিরাগতরা এসে কোভিড ছড়াচ্ছেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় দল যারা এই মুহূর্তে ভারত সরকার পরিচালনা করছেন তার সভাপতি বহিরাগত। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 2 ক্যাবিনেট মিনিস্টার নির্বাচনী প্রচারে এলে তারা বহিরাগত। আর একদিকে সমান্তরালভাবে তৃণমূল কংগ্রেসে বলে যাওয়া হলো
যে বিজেপির মিটিংয়ে লোক হচ্ছে না, বাইরে থেকে অন্য জায়গা থেকে লোক নিয়ে আসা হচ্ছে। জেপি নাড্ডার মিটিং সম্পূর্ণ খালি, ক্ষুব্ধ জেপি নাড্ডা। টিভির ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের চেয়ার, খালি চেয়ার। অমিত শাহর মিটিংয়ে প্লাস্টিকের খালি চেয়ার। তাহলে কি কোভিড ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে প্লাস্টিকের চেয়ার? আমার মনে হয় বিজ্ঞানীরা বা বাংলা চিকিৎসকরা বা দেশের অন্যান্য প্রান্তের মানুষ এটা নিয়ে পরে চিন্তা ভাবনা করবেন। একটি রায়কে কেন্দ্র করে প্রথম কথা হলো মিসকোট করা হলো। মুখ্যমন্ত্রী 3 দিন আগে বিজেপি সম্পর্কে বলতে গিয়ে, কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বলতে গিয়ে রেফারেন্স নিয়ে এলেন কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের মুখে শব্দবন্ধের মধ্যে তৃণমূলের নিজস্ব বক্তব্য বসিয়ে দেওয়া। এবং সাম্প্রতিককালে যেটা সবচেয়ে বড় চর্চার বিষয় হচ্ছে মাদ্রাজ হাইকোর্টের রায়। আমরা মহামান্য আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা পোষণ করেই বলছি, বিষয়টি এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে তার জীবন বাঁচানো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ চাইছেন, সারা দেশের মানুষ চাইছেন নিজে বাঁচতে, পরিজনকে বাঁচাতে, প্রিয়জনকে বাঁচাতে। কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচাতেও যথেষ্ট উদ্যোগী। আজকে এই মুহূর্তে একটা টিভি চ্যানেলের ক্যামেরায় এখনো পর্যন্ত দেখা যায়নি যে কোনো মানুষ এসে অভিযোগ করছে তার সামনে যে আমরা নির্বাচন কেন্দ্রে গেছি, আমাদের ভোট হয়ে গেছে, আমরা ভোট দিতে পারিনি। ভোট না দিতে পারার অভিযোগ গত লোকসভা নির্বাচনেও ছিল। সেখানে ভোট দিতে চেয়ে বহু জায়গার মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন পুলিশের সামনে, তারা ব্যারিকেড তৈরি করেছেন। কিন্তু সাম্প্রতিককালে 4 দশকের মধ্যে এটা প্রথম নির্বাচন যে নির্বাচনে দাঁড়িয়ে কোনো মানুষ ভোট দিতে পারেনি, আমাদের গ্রাম অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, ভোট কেন্দ্রে পৌঁছতে পারেনি, এই কথা কেউ বলে না। এর জন্য নিঃসন্দেহে আমাদের নির্বাচন কমিশন অভিনন্দন। 3টে ফেজকে ক্লাব করে দিলে পশ্চিমবঙ্গ দ্বারা ভারতবর্ষের কোভিড সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে তত্ত্ব নিয়ে আসা হচ্ছে মাদ্রাজ হাইকোর্টের রায়ের সঙ্গে সঙ্গে, তৃণমূলের নেতারা বলে যাচ্ছেন কোর্ট ফেজে নির্বাচন চেয়েছিলেন 2011 সালে। মুকুল রায়ের দাবিপত্র এখনো জমা আছে, তার কাছেও আছে, সম্ভবত নির্বাচন কমিশনও রেখে দিয়েছেন। মুখ্যমন্ত্রী 2011 সালে বক্তৃতা করেছেন 9-10 দফা নির্বাচন চাই। সিপিএম এর হারমাদ আর পুলিশের যৌথ আক্রমণের হাত থেকে যদি পশ্চিমবঙ্গবাসীকে বাঁচাতে হয় আর বাঁচিয়ে যদি নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে হয়, 9-10 দফার নির্বাচনের প্রয়োজন আছে। মুকুল রায় দাবি করেছিলেন 8 দফার নির্বাচন পশ্চিমবঙ্গে হোক। মহাজনগত পন্থা, মুখ্যমন্ত্রী রাজ্যের নেত্রী, আমরা তার পথ অনুসরণ করেছি। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম ক দফায় আপনারা নির্বাচন করবেন সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, এটা আমাদের হাম্বল সাবমিশন যেন পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে চাইছেন, ভোট কেন্দ্রে পৌঁছতে চাইছেন, নিজেরা পৌঁছতে চাইছেন, এই ব্যবস্থাটুকু নির্বাচন কমিশন করুক। এবং এখনো পর্যন্ত যা নির্বাচন হয়েছে সামান্য 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্ব মোটামুটি ছিল শান্তিপূর্ণ। নির্বাচন কমিশনের উপরে আক্রমণ, একটি সাংবিধানিক বডিকে সকলের সামনে হেয় করা হচ্ছে। বিভিন্ন সময় সেই 70-এর দশকের স্লোগানকে কার্যত বাস্তবায়িত করা হয়েছে, পুলিশ মারো, বন্দুক কারো, গণফৌজ গঠন করো, একবার আমরা শুনেছিলাম। ঠিক সেই কায়দায় মানুষকে মেরে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিজেপির কর্মী এবারেও গাছে টাঙানো বিজেপির কর্মীদের দেহ সংবাদ মাধ্যম বারবার দেখিয়েছে। 140 জন কর্মীকে যারা খুন করলেন। পঞ্চায়েত নির্বাচনে আগে পরে মিলিয়ে প্রায় শতাধিক মানুষের প্রাণ গেল পশ্চিমবঙ্গের একটা প্রান্তিক মানুষের নির্বাচনের জন্য। সেই নির্বাচনটা প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর নির্বাচন ছিল না, সেই নির্বাচন ছিল গ্রামের মানুষের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের নির্বাচন। সেই নির্বাচনকে রক্তাক্ত করেছে। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা কি ছিল? আগের দিন রাজ্য নির্বাচন কমিশন সন্ধ্যাবেলা রিপোর্ট ইস্যু করলেন, তিনি তার নির্দেশিকা জানালেন। আপনারা সংবাদ মাধ্যম আপনাদের সামনে দাঁড়িয়ে তিনি সাংবাদিক সম্মেলনে পড়ে চলে গেলেন। রাত্রিবেলা তার বাড়িতে শোনা গেল কিছু রাজ্যের মন্ত্রী পৌঁছে গেছেন বিশেষ আলাপ আলোচনার জন্য। তারা এত ঘনিষ্ঠভাবে তার সঙ্গে আলাপ আলোচনা করলেন যে পরের দিন তিনি তার অফিসিয়াল স্ট্যান্ড উইথড্র করে ফেললেন এবং কার্যত চলে গেলেন। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ একজন সচিবকে নিয়ে এসে সেখানে শেষ নির্বাচনটা করিয়ে দেওয়া হলো তাদের মতো। এই নির্বাচন তো মানুষের কাছে কাঙ্ক্ষিত নয়। এই নির্বাচনকে তো মানুষ কোনোদিন নির্বাচন বলেননি, সাংবাদিকরাও বলেননি, আপনারাও বলেন। মিউনিসিপ্যালিটির নির্বাচন পশ্চিমবঙ্গে কিভাবে হয়েছে, কর্পোরেশনের নির্বাচন কিভাবে হয়েছে, এখানে যারা প্রত্যেকটি হাউসের ক্যামেরাম্যান আছেন এমন কোনো হাউস নেই
যারা ওই নির্বাচনে আক্রান্ত হননি। বহু সংবাদ মাধ্যম আমাদের সমালোচনা করছেন, ভিউজটা নিউজ হয়ে যাচ্ছে, এ নিয়ে আমাদের দুঃখ থাকতে পারে, কিন্তু সংবাদ মাধ্যমিক তাদের প্রতি আমাদের আস্থা শ্রদ্ধা আছে। আমরা ব্যক্তিগতভাবে কত সাংবাদিককে রক্তাক্ত অবস্থায় বিভিন্ন হসপিটালে দেখতে গেছি, ক্যামেরা ভেঙে দিয়েছেন, প্রবল মেরেছেন, গায়ে টিউবলাইট দিয়ে মারা হয়েছে সল্টলেকে, তাদের উদ্ধার করে নিয়ে এসেছে। সাধারণ মানুষ বাঁচিয়েছেন অনেককে, পুলিশ উদ্ধার করতে চায়নি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের নির্বাচন দেখেছিল, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা নির্বাচন দেখলো। কিন্তু যেভাবে গত 3 মাসে নিজেদের সার্বিক ব্যর্থতা ঢেকে রাখতে চাইলেন, এবং শুধু তাই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে বিবৃতি আসছে যে গুজরাট থেকে বিজেপির লোকেরা, গুজরাটের পার্টি অফিস থেকে বিজেপি ভ্যাকসিন বিলি করছে। একটা উদাহরণ এরকম দেখাতে পারবেন পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি করা সম্ভব? এই ধরনের মন্তব্য পশ্চিমবঙ্গের মানুষের সামনে করা হয়েছে, যদিও মানুষ তার জবাব ব্যালটে দিয়েছেন। যখন প্রথম ভ্যাকসিন এলো, মুখ্যমন্ত্রী যদি সেই দিন নিজে ভ্যাকসিন নিয়ে মানুষের সামনে আহ্বান জানাতে পারতেন, তাহলে প্রথমে যারা ভ্যাকসিন নেবার কথা ছিল, যখন 21 লক্ষের বেশি ভ্যাকসিন আমাদের কাছে মজুদ ছিল, 60-65 ঊর্ধ্ব এবং 45 ঊর্ধ্ব কোমরবিডিটি পেশেন্ট যদি সেদিন ভ্যাকসিন নিতেন, আজকে পরবর্তীকালে যে হুড়োহুড়ি লেগেছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, বিভিন্ন হসপিটালে, কার্যত হয়তো এটা আমরা পুরোটা না এড়ালেও অনেকটা এড়িয়ে যেতে পারতাম। সরকার মানুষকে আশ্বস্ত করতে পারছেন না, সরকার মানুষকে সতর্ক করতে পারছেন না, সরকার মানুষকে শুধু বিভ্রান্তি ছড়িয়ে নয়, মানুষকে আতঙ্কিত করে দিচ্ছে। সরকারের এই অবস্থানের কারণে নেতা মন্ত্রীদের শুধুমাত্র লক্ষ্য শেষ ফেজের নির্বাচনের কারণে আজকে অক্সিজেন সিলিন্ডারের যে স্কারসিটি তৈরি আছে, অপ্রতুলতা আছে, কিন্তু যেভাবে কিছু মানুষ আতঙ্কের কারণে হতাশাগ্রস্ত হয়ে তার আগে থেকে হোল্ড করছে এই সিলিন্ডারকে, তাতে কার্যত এর যে রোটেশন সেটা বাজার থেকে কমে যাচ্ছে। আজকে ওষুধ নিয়ে যে কথা বলা হলো, দুর্ভাগ্যজনকভাবে রেমডেসিভির যে দাম হচ্ছে 2800 টাকা, সরে যেতে 1 লক্ষ টাকা পর্যন্ত মানুষ সেটা কিনছেন। একদিকে মুখ্যমন্ত্রীর যারা পরামর্শদাতা চিকিৎসক আছেন, যারা কোভিড আবহে নিজেদের একটা কমিটি তৈরি করে বিভিন্ন সময় আমাদের সচেতন করেছেন, আমাদের দায়িত্বশীল হতে বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন, কিভাবে চিকিৎসা করাবেন, এই উপদেশগুলো আমাদের দিয়েছিলেন, তারা সংবাদ মাধ্যমে বিভিন্ন ওষুধ সম্পর্কে তারা যা বিবৃতি দিয়েছেন, আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ কেন বিভ্রান্ত হচ্ছে, প্রকৃত কোভিড ট্রিটমেন্টের প্রোটোকল কি, তারা যা বলেছিলেন সেদিন আজ থেকে 1 বছর আগে দাঁড়িয়ে গত 2-3 মাসে বিভিন্ন আলোচনার সময় তারা যে কথা বলেছেন কোভিড নিয়ে, কখনো রেমডেসিভির নিয়ে, কখনো স্যাভিফ্লু নিয়ে, হাইড্রক্সিক্লোরোকুইন ফসফেট নিয়ে, কখনো একমো নিয়ে, যা যা বক্তব্য তাদের ছিল, আজকের যে চিকিৎসা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, সেই প্রোটোকলটা খুব একটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। কিছু ডাক্তার বলছেন এই ওষুধের কোনো প্রয়োজন নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আতঙ্কগ্রস্ত মানুষ আজকে 1 লক্ষ টাকা দিয়ে পর্যন্ত রেমডেসিভির কিনেছেন, এরকম খবর আছে। যে হসপিটাল বা যে নার্সিং হোম, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা মানুষকে সচেতন করতে বলছি, যে হসপিটাল বা যে নার্সিং হোম যে ওষুধ প্রেসক্রাইব করবেন, সেই ওষুধকে পেশেন্ট পার্টি পেমেন্ট করবার জন্য উপযুক্ত মূল্য দিতে প্রস্তুত আছে, কিন্তু যারা ওষুধটি রেকমেন্ড মানে প্রেসক্রাইব করছেন, সেই হসপিটালে যখন পেশেন্ট অ্যাডমিট আছেন, তখন সেই ওষুধটা জোগাড় করে দেওয়ার দায়িত্ব তাদের নিতে হবে। না হলে একজনের একটা প্রেসক্রাইব করছেন, সেই ওষুধটার জন্য সে খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, 8 গুণ 10 গুণ দামে আজকে প্রিয়জনকে বাঁচাতে 10 গুণ কি শোনা যাচ্ছে। রেমডেসিভির কালকে আমারই পরিচিত একজন ভদ্রলোক, অবশ্যই রাজনৈতিক কর্মী নন, তিনি 3টে ডোজ রেমডেসিভিরের ডোজ নিয়েছেন 50,000 টাকা, আরো 3টে নেবেন বলেছেন, তার জন্য 50,000 টাকা দিতে হবে। 35,000 টাকায় হামেশাই বিক্রি হয়েছে। এই যে পরিস্থিতির ওপরে আইনগত ব্যবস্থা এখনো পর্যন্ত বিদায় মুখ্যমন্ত্রী বা যে সরকার আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে, তাদের নেওয়ার দরকার ছিল, কিন্তু সম্পূর্ণ সেটা না করে পুরো বিষয়টাকেই মোদি বিরোধিতায় চালিয়ে দেওয়া আমার মনে হয় ঠিক নয়। বিভিন্ন প্রথম বিশ্বের দেশরা তারা ভারত সরকারকে বা ভারতবর্ষের মানুষকে সহযোগিতার জন্য অক্সিজেন সাপ্লাই শুরু করেছেন। এই পরিস্থিতি হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি অনেকটা বদলে যাবে। সংঘবদ্ধভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। আমি আবার বলছি, এতগুলো কথা বলার আমাদের দলের পক্ষ থেকে কোনো ইচ্ছা নেই, কিন্তু মাদ্রাজ হাইকোর্টের যে রায়,
যেটাকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হলো এবং এমন বলা হলো পরিস্থিতিটা তৈরি হলো গতকালকে নির্বাচনের প্রাক মুহূর্তে চলাকালীন, যে মনে হলো যেন পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে নিয়েই তামিলনাড়ু হাইকোর্ট মানে মাদ্রাজ হাইকোর্ট রায় দিচ্ছে। তাদের কবে নির্বাচন হয়ে গেছে, যারা ভোট দিয়েছেন, কাকে ভোট দিয়েছেন হয়তো তারা ভুলে গেছেন, কিন্তু সেই রায়কে কেন্দ্র করে এমনভাবে মানুষের সামনে উপস্থাপিত করা হলো যে ভারতবর্ষে তো বহু জায়গায় নির্বাচন হয়নি, মহারাষ্ট্রে নির্বাচন হয়নি, কর্ণাটকে নির্বাচন হয়নি, ঝাড়খণ্ডে নির্বাচন হয়নি, ব্যাঙ্গালোরে নির্বাচন হয়নি, উত্তরপ্রদেশে নির্বাচন হয়নি। সম্পূর্ণ দায়টা যেভাবে বলা হলো, যদিও আইনগতভাবে নির্বাচন একবার শুরু হয়ে যাবার পরে সংবিধান কোনো মহামান্য আদালতকেই কোনো ব্যবস্থা নেবার অধিকার ভারতের সংবিধান দেয়নি, তা সত্ত্বেও কার্যত একটা পলিটিক্যাল স্টেটমেন্টের মতো আজকে তাদের অবজারভেশনটা, মানে পাসিং রিমার্ক, এটা হয়তো পাতায় কোনোদিন লেখা থাকবে না, রিটেন অর্ডারও হবে না, কিন্তু নির্বাচনের সঙ্গে এটা কাকতালীয় হতে পারে। এটাকে সুপরিকল্পিতভাবে কাজে লাগিয়ে যেভাবে প্রচার করার একটা অপচেষ্টা চলেছে, আমার মনে হয় বাংলার রাজনীতি সচেতন মানুষ সেটার বিরুদ্ধে রায় দেবে। শ্রমিকরা অ্যাপেক্স কোড বলছে ভ্যাকসিনের কেন আলাদা দাম হবে, কেন্দ্র কি করছে, ড্রাগ কন্ট্রোল আইনে কেন দাম কমাতে ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সরকার, এটা সুপ্রিম কোর্ট বলছে। সুপ্রিম কোর্ট বলেছে, তার উত্তর সুপ্রিম কোর্ট দেবে। আমি একটা রাজনৈতিক দলের কর্মী, যে দল ভারত সরকার পরিচালনা করছে, কিন্তু আমি সরকার নই, সরকারের নিজস্ব মেকানিজম আছে, মোডাস অপারেন্ডি আছে, তারা এটা বিচার করবে। তবে এইটুকুনি খোলা অবস্থায় এটুকুনি বলা যায় যে এইভাবে বিশেষ পরিস্থিতিতে যখন বিশ্বের প্রায় 10 থেকে 12টা কোম্পানি হ্যাং করছে নিজেদের মধ্যে, সেখানে অনেক আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা আছে, কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস আছে, সমস্ত কিছু একটা রাষ্ট্র পুরো নিজের মতো করে নিজের আইন দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে না। বিজেপি সংবিধান জাতীয় পরিকল্পনা কি, এটাই সুপ্রিম কোর্ট জাতীয়, ওটা সম্পূর্ণ ভিন্ন ইস্যু। কালকে মাদ্রাজ হাইকোর্টের তাদের একটা অবজারভেশন বা রিমার্ক, আর আজকে সুপ্রিম কোর্টের যে বক্তব্য, দুটো এক জিনিস নয়। উলুবেড়িয়ার পরের স্টেশনটার নাম সাইবেরিয়া নয়। গতকাল যে অবজারভেশন ছিল, যে ভাষায় কথা বলা হয়েছে, এই তাদের জুরিসডিকশনে এটা পড়ে না। সংবিধানের অধীনেই সমস্ত কিছু চলছে, সংবিধান তাদের সেই অধিকার দেয়নি, কোনো কোর্টকেই দেয়নি। নির্বাচন শুরু হয়ে যাবার পর এই কাজ করার কোনো কোর্টকেই দেয়নি। বিশেষ পরিস্থিতিতে কেউ নীরব দর্শক থাকবেন না। সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং রক্ষাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট, তারা ইন্টারপ্রিট করবেন, তারা তাদের কাজ করবেন। কিন্তু কালকের যে বক্তব্য, সেখানে সরকারকে জানতে চাইছে সুপ্রিম কোর্ট, সেটা আর সম্পূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়াকে, একজন নির্বাচন কমিশনকে যখন আক্রমণ করা হচ্ছে। বিজেপি তো শ্রদ্ধাশীল, সাংবিধানিক ব্যবস্থার উপরে শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। বিজেপি সাংবিধানিক যে সমস্ত বডিগুলো আছে, তাদের অটোনমি, তাদের মর্যাদা রক্ষা করার জন্য শ্রদ্ধাশীল। যখন বিজেপিকে আর নির্বাচন কমিশনকে একসঙ্গে ক্লাব করে দেওয়া হচ্ছে, যখন বলা হচ্ছে কোনো কারণ ছাড়াই বিজেপি নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে, যখন কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রেখে আরেক দলকে ভোট মারার জন্য আহ্বান জানানো হচ্ছে, যখন প্রতি ক্ষেত্রে বলা হচ্ছে থানা ঘেরাওয়ের কথা, মুখ্যমন্ত্রী নিজে বলছেন থানা ঘেরাওয়ের কথা। অতীতে একবার পুলিশের জন্য এ রাজ্যেরই একজন মুখ্যমন্ত্রী ধর্মতলা অবস্থানে বসেছিলেন, মুখ্যমন্ত্রী অবস্থানে বসেছিলেন ধর্মতলা, আর নাম বলার এখন প্রয়োজন নেই। আবার কি সেই পরিস্থিতি ফিরল? মুখ্যমন্ত্রী নিজে যখন তার দপ্তরের অফিস ঘেরাও করবার কথা বলছেন, আমার মনে হচ্ছে এটাও একটা অভূতপূর্ব পরিস্থিতি। এই পরিস্থিতিতে যত কম কথা বলা যায় তত ভালো, এই নিয়ে যত বিতর্ক কম করা যায় ততই ভালো। কারণ সরকার চলে গেছে, একটা বিদায়ী সরকার,
এই মুহূর্তে দেশের যেটা সবচেয়ে বড় প্রয়োজন কোভিড মোকাবেলা করা, এবং সেখানে কেন্দ্রীয় সরকার এই অতিমারীকে হারাতে ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে বদ্ধপরিকর। করোনা হারবে, মানুষ জিতবে। শ্রমিকদা, বেসরকারি হাসপাতালদের করোনার টিকাকরণ নিয়ে গাইডলাইন পাঠালো রাজ্য সরকার এবং বলা হচ্ছে এর জন্য যদি টিকাকরণ বন্ধ হয়ে যায় সাধারণ মানুষকে তার নোটিশ দিয়ে জানাতে হবে। বেসরকারি হাসপাতালদের